5 আগস্টের পরে যে বিএনপি, জামায়াত এবং এনসিপি একসঙ্গে থাকতো, এটা তাদের অস্তিত্ব সংকট তৈরি করতো। বিএনপি এই সরকারের সঙ্গে কোনো কনফ্রন্টেশনে যেতে পারবে না, এটা সম্ভব না। তাহলে জানুয়ারির 1 তারিখ যে ভোট দেওয়ার এলিজিবল, সেই শুধুমাত্র নির্বাচনে ভোট দিতে পারবে। তফসিল ঘোষণার 15-20 দিন আগে জানলাম যে ওই এলাকা আমার নাই। ডক্টর ইউনূস কিন্তু স্পষ্ট করে চান যে নির্বাচন হয়ে যাক। উনি ওনার ক্ষমতায় থাকার দীর্ঘায়িত করার কোনো অভিলাষ নেই। ধরেন আপনি বাংলাদেশ থেকে ইলিগালি টাকা পাচার করে লন্ডনে নিয়ে গেছেন, কিন্তু লন্ডনে তো ইলিগাল না। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জের আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাস। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক সমকালের বিশেষ সংবাদদাতা এবং রাজনৈতিক বিশ্লেষক রাজীব আহমেদ। রাজীব আহমেদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য ঘটনা ধরে বিশ্লেষণ করে থাকি, আলোচকের মুখ থেকে আলোচনা শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ধরে আমরা বিশ্লেষণ করব, আলোচনা শুনবো অতিথির মুখ থেকে। আজকে দুপুরবেলা প্রধান উপদেষ্টার সাথে প্রধান রাজনৈতিক দল বিএনপি আনুষ্ঠানিকভাবে একেবারে ঘোষণা দিয়েই একটি বৈঠক করেছে। বৈঠকের ইস্যু ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর রোডম্যাপ এবং এর দিনক্ষণ। আসলে এখনো পর্যন্ত যেহেতু সরকারের পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি, বিএনপি অফিসিয়ালি আজকে সেটি জানবার চেষ্টা করেছে এবং বিএনপির মনোভাব ব্যক্ত করবার চেষ্টা করেছেন। এবং দর্শক, আপনারা জানেন যে এই বৈঠক শেষে বিএনপি কিন্তু এই বৈঠকে সন্তুষ্ট নন, এরকম একটি অভিব্যক্তি প্রকাশ করা হয়েছে। এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালি কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, অধ্যাপক আসিফ নজরুল। তিনি কথা বলেছেন, তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্যই চূড়ান্ত বক্তব্য, এই সরকারের বক্তব্য, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর থেকে জুন এর মধ্যে নিশ্চয়ই এই সীমা অতিক্রম করবে না, সেটি এই সময়ের মধ্যে যে কোনো সময় হতে পারে। রাজীব আহমেদ, আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনি নিজেও দেখেছেন এবং এই বিষয়টি নিয়ে আপনি বেশ কিছুদিন ধরে লেখালেখি বা বিভিন্ন জায়গায় বলবার চেষ্টা করেছেন। আজকের এই বৈঠককে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দুপক্ষেরই কিন্তু দুই ধরনের বক্তব্য চলে এসেছে। দেখেন, আজকের যে বৈঠক হয়েছে, বৈঠকে যে ফলাফল এসেছে, যেটি আমরা বলতে পারি ফলশূন্য বৈঠক, এটাই হওয়ার কথা ছিল। এরকম হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না যে আজকে বিএনপি যাবে, প্রধান উপদেষ্টা একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিবেন, এরকম হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা ছিল না। তাহলে বিএনপি জেনেও, এখন আপনি বলতে পারেন তাহলে তো নিষ্ফল বৈঠক, জেনেই গিয়েছে কিছু হচ্ছে না, তাহলে বিএনপিটা কেন করলো? দেখেন, বিএনপি তো রাজনৈতিক দল, তার তো নির্বাচন প্রয়োজন এবং দেশেরও নির্বাচন প্রয়োজন এবং সবগুলো রাজনৈতিক দলের নির্বাচন প্রয়োজন। যেহেতু নির্বাচন প্রয়োজন, বিএনপি তো বারবার নির্বাচনের কথা বলবেই এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। দেখেন, আজকে যে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে গেল, এই বৈঠক আপাত দৃষ্টিতে ফলশূন্য হলেও সরকারের উপর কিন্তু বিএনপির এই চাপটি থাকলো যে আমরা নির্বাচন চাই এবং অফিসিয়ালি এবং সরকারের দিক থেকে যে বিষয়টি বলা হলো যে ডিসেম্বর থেকে জুন, এটা নিয়ে মনে হয় একটা মিসকনসেপশন তৈরি হয়েছে। দেখেন, গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা যখন বললেন যে নির্বাচন হবে 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধে, তারপর ক্লিয়ার করা হলো যে এটার মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। পরবর্তী সময়ে স্বাধীনতা দিবসের যে ভাষণ এবং বিভিন্ন দেশি বিদেশি কাউন্টার পার্টদের সঙ্গে বৈঠকেও প্রধান উপদেষ্টা ক্লিয়ার করেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। এই জায়গায় গভর্নমেন্ট স্ট্রিক্ট রয়েছে। তো আজকের বৈঠকে আরও একবার স্পষ্ট হলো যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে, কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তো এখন কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি রোড ম্যাপ চাওয়া হয়। হ্যাঁ, বিএনপির থেকে একটা রোড ম্যাপ চাওয়া এবং হয়তো বিএনপি বা অপর রাজনৈতিক দলের মনোভাব প্রায় একই ধরনের। সবগুলো রাজনৈতিক দল একটি রোড ম্যাপ চেয়েছিল যে আসলে কবে থেকে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে, সে বিষয়টি কিন্তু আজও পরিষ্কার হলো না। যেমন একটা কথা বলি, সেটা হচ্ছে যে রাজনীতিতে কোনো কিছুই নিষ্ফল হয় না। যেমন আমরা যেটি বলছি, আপনি বা অন্য কেউ, যে কেউ বলতে পারে যে প্রধান উপদেষ্টা তো আগেই বলেছেন ডিসেম্বর থেকে জুন, তাহলে ডিসেম্বর থেকে জুন যেহেতু বলাই আছে, গত 4 মাস আগে থেকে বলাই আছে, তাহলে কেন বিএনপি আবার এই দাবি তুলছে? দেখেন, আমি একটা কথা বলি, যেটি অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি সহ রাজনৈতিক দল যদি নির্বাচনের আলাপটি সাইডলাইট করে ফেলে, তাহলে তো জুনে নির্বাচন নাও হতে পারে, নির্বাচন আরো বিলম্বিত হতে পারে। তো কারণ ইতিমধ্যেই এক ধরনের আলোচনা কিন্তু সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় চলে এসেছে যে আরো 5 বছর এই সরকার চাই, সরকার 5 বছর থাকুক, সরকার 10 বছর থাকুক, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছেন যে জনগণ নাকি চায় যে আরো 5 বছর এই সরকার থাকুক। উনি কথার কথা বলেছিলেন, কৌতুক করেছিলেন, কিন্তু যে বিষয়টি সেটা হচ্ছে যদি রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের দাবিতে এরকম সরব না থাকে, তাহলে কিন্তু এই নির্বাচন জুনের পরেও যেতে পারে।
ঝুলে যেতে হ্যাঁ পারে ঝুলে আরো। যেতে পারে। কারণ যদি দাবি না থাকে তাহলে ভাই কোন সরকার চাইবে যে নিজের ক্ষমতার মসনদ হ্যাঁ, ছেড়ে দেয়। মসনদ ছেড়ে দিতে। আমার ধারণা যে বিএনপি জুনের মধ্যে নির্বাচনকে নিশ্চিত করার জন্যই মানে এটি আর যাতে এই বিলম্বিত তৎপরতা। না হয়, এবং আরেকটি বিষয় হচ্ছে যে বিএনপি এই সরকারের সঙ্গে কোনো কনফ্রন্টেশনে যেতে পারবে না, এটা সম্ভব না। এবং এই সরকার- যাবেও না। হ্যাঁ যাবেও না, এই সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করতে পারবে না, এটা সম্ভব না। কারণ এই সরকার তো বিএনপিরই সরকার, এই সরকার তো জামাতেরই সরকার, এই সরকার এনসিপি সরকার, এই সরকার আমার সরকার, আপনার সরকার। ফ্যাসিস্ট ছাড়া সবার সরকার। হ্যাঁ, গত জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে, যারা আন্দোলনের সমর্থন করেছে, যারা আন্দোলনের সহযোগিতা করেছে, তাদের প্রত্যেকের সরকার। তো নিজের সরকারের বিরুদ্ধে আন্দোলন করা প্র্যাকটিক্যাল না। হ্যাঁ প্র্যাকটিক্যাল না, এটা প্র্যাকটিক্যাল না। তখন বিএনপিকে জবাব দিতে হবে যে আপনারাই তো এনেছেন, আপনারা তাহলে কিসের আন্দোলন করছেন। এখন দেখেন নির্বাচনের বাইরে আমরা যে বাইরে থেকে যে বিষয়গুলো দেখি তার ভিতরে কিছু বিষয় আছে। যেমন হচ্ছে আজকে বিএনপি যেই বিষয়গুলো নিয়ে গিয়েছিল এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটি হচ্ছে ভোটার তালিকা। ধরেন নির্বাচন জুনে হবে, কথার কথা, বা ডিসেম্বরে হবে, যে সময় হবে। তো বিএনপি চায় যে ভোটার তালিকার কাজটা দ্রুত শেষ করতে, যে আপনি ভোটার তালিকাটা কি এটা ফাইনাল করেন, কোনটা আমার ভোটার তালিকা। এখন দেখেন সরকার একটা আইনের সংশোধন আনতে চাচ্ছে, আপনি হয়তো কাগজে দেখেছেন বা ওইভাবে কারো নজরে পড়েনি, প্রস্তাবনা হ্যাঁ এসেছে। কারো নজরে পড়েনি। সেটা হচ্ছে যে নির্বাচনের আগ মুহূর্তে, নির্বাচনের ভোটের দিন যার বয়স 18 হবে সেই নির্বাচনে ভোট দিতে পারবে, এরকম একটা আইন করা, এরকম তাহলে তো আইন একটা সংশোধন। এটি কোনো না, ফিক্স থাকলো না। আগে যে নিয়মটি ছিল সেটি হচ্ছে যে আপনি বছরের প্রথম দিনে, ধরেন 2026 সালে নির্বাচন হবে কথার কথা, তাহলে জানুয়ারির 1 তারিখ যে ভোট দেওয়ার এলিজিবল সেই শুধুমাত্র নির্বাচনে ভোট দিতে পারবে। ওই নির্বাচন অক্টোবরে হোক আর নভেম্বরে হোক বিষয় না। কিন্তু এখন যে আইনে যে সংশোধন আনার প্রস্তাব করা হচ্ছে সেটি হচ্ছে যেই দিন ভোট হবে সেই দিন যদি আপনার 18 বছর হয়ে থাকে তাহলে আপনি আগেই ভোটার হয়ে থাকবেন, সেই দিন গিয়ে ভোট দেবেন 18 বছর পূর্ণ হলে। তো এই বিষয়গুলো নিয়ে তার মানে তো তালিকাভুক্ত হচ্ছেন না অনেকেই। না, এখন নির্বাচন কমিশন কিন্তু 16 বছর হলে তালিকাভুক্ত করে ফেলে, এই যেন একটু প্রসেসটা এগিয়ে রাখার জন্য। এটা অনেকদিন যাবত শুরু হয়েছে। কিন্তু আগের নিয়মটা ছিল যে আপনি 2026 সালে, ধরুন যে 2026 সালে, ধরুন যে এবারের 25 ডিসেম্বরের 25 তারিখে এই চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হবে, তাহলে আগের নিয়ম অনুযায়ী আপনি যদি 25 সালের জানুয়ারির 1 তারিখ 18 বছর পূর্ণ হয় তাহলে যখনই নির্বাচন হোক আপনি ভোট দেবেন। কিন্তু নতুন যে সংশোধন আনতে চাচ্ছে সেটি হচ্ছে যদি ডিসেম্বরের 31 তারিখ নির্বাচন হয়, ডিসেম্বরের 30 তারিখে যদি আপনার 18 বছর পূর্ণ হয় তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন। এখন দেখেন এনসিপি বা সরকারের দিক থেকে বলা হয়েছিল যে ভোটারের বয়স কমানো, 16 বছর 17 বছর করা। এইটি হলে ভোটার কিন্তু আসলে যারা 17 বছর বয়সী এখন তারা কিন্তু ভোট দিতে পারবে। প্রায় 30 লাখ মানুষ নতুন করে ইনক্লুড হচ্ছে। বিএনপির এটি নিয়ে এক ধরনের, আমি আপত্তি বলবো না, তাদের এক ধরনের একটা, তাদের মধ্যে একটা অস্পষ্টতা আছে যে এটা কেন করা হচ্ছে, এটার আসলে কারণ কি বোঝা। দ্বিতীয় আরেকটি বিষয়, আজকে বিএনপি যেখানে বিএনপি গিয়েছিল এখানে একটা আরেকটা যে বড় দাবি নিয়ে বিএনপি গিয়েছিল সেটা যেটা মিডিয়ায় এখনো আসেনি, সেটা হচ্ছে ডিলিমিটেশন, আসনের পুনর্বিন্যাস। বিএনপি মনে করে যে 2008 সালের 111-এর গভর্নমেন্ট যে ডিলিমিটেশন করেছিল সারা দেশের প্রায় শতাধিক আসনের পরিবর্তন করেছিল সীমানার, সেটা করাই হয়েছিল শুধুমাত্র আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্য। এবং বিএনপি যেটা বলে কিন্তু আসলে বিএনপি বলে যেটা আসলে ডিলিমিটেশন হয়নি, ওটা হয়েছে আওয়ামিফিকেশন হয়েছিল, যে আওয়ামী লীগের যেভাবে সুবিধা ওইভাবে আসনগুলো ডিলিমিট করা হয়েছে। সাইড একটা জিনিস দেখেন যে বাংলাদেশে এই মুহূর্তে ভোটারের সংখ্যা 12 কোটি। আপনি যদি আপনি যদি 300 আসন দিয়ে ভাগ করেন তাহলে গড়ে 4 লাখ ভোটার। নির্বাচনী আইন অনুযায়ী +-25% হতে পারবে, তার মানে একটা আসনে কমপক্ষে 3 লাখ এবং সর্বোচ্চ 5 লাখ ভোটার থাকতে পারবে। কিন্তু ওই সময় যে নিয়ম করা হয়েছিল আপনি দেখেন যে ঢাকা 4 একটা আসন, এখানে ভোটার 2,76,000 ঢাকা 4। আবার ঢাকা 18 এই জায়গায় ভোটার হচ্ছে 8 লাখ একই শহরের মধ্যে। তো ডিলিমিটেশনের একটি যুক্তি হচ্ছে যে কোনোভাবেই প্রশাসনিক অখণ্ডতা রক্ষা করতে হবে। যেমন ধরেন একটা উপজেলাকে ভেঙে আপনি 2টি আসন করবেন না প্রশাসনিক অখণ্ডতা রক্ষার স্বার্থে, বা একটা উপজেলার 5টা ইউনিয়ন আরেক জায়গায় দিয়ে দিবেন না, ঠিক আছে, এই কারণে হয়তো সেটি হয়েছে, হ্যাঁ এই কারণে হয়তো কিছু কম বেশি হতে পারে। কিন্তু দেখা গেছে আওয়ামী লীগের সুবিধা করার জন্য কোথাও 2.5 লাখ ভোটার, কোথাও 8 লাখ ভোটার। যেমন ময়মনসিংহে, আপনার সহজ উদাহরণ, ময়মনসিংহের গৌরীপুর একটি উপজেলা, তার ওইখানে ভোটার 3 লাখ, নদীর এই পারের যে আসন সেখানে ভোটার 7.25 লাখ। আবার গাজীপুরে গত 24 নির্বাচনে আওয়ামী লীগের একজন প্রার্থীর সুবিধা করার জন্য, একজন মন্ত্রীর সুবিধা করার জন্য, যেই এলাকায় আওয়ামী লীগ গাজীপুরে 2 জাহিদ হাসান রাসেলের এলাকা, ওই জায়গায় আগে থেকেই ভোটার সংখ্যা ছিল 15.8 লাখ। পার্শ্ববর্তী যে আসন গাজীপুর 5, ওইখানে ভোটার কম 4 লাখ, ওইখান থেকে কেটে যেখানে ভোটার বেশি সেখানে এসে এনে একটি ইউনিয়ন যোগ করা হয়েছে যেন রাসেলের সুবিধা হয়। তো এইরকম ঘটনাটা ঘটেছে। তো বিএনপি চাচ্ছে যে ডিলিমিটেশনটা কবে করবেন, নির্বাচন তো ডেট তো ভাই একটা জিনিস হবে। আরেকটা বিষয় হচ্ছে
সাইড বাই ডিলিমিটেশন কিন্তু খুব একটা সহজ কাজ না, না এটা অনেক অনেক দীর্ঘ প্রক্রিয়া, একটা জটিল প্রক্রিয়া। সেটি হচ্ছে যে ধরুন যে কথার কথা যে আমরা ধরি ঢাকা 1 আসন, কথার কথা এর নবাবগঞ্জ দোহার, এই আসনের যারা প্রার্থী আছেন তার ধরেন যে একটা ইউনিয়ন চলে গেল ঢাকা 2-এ, ডিলিমিটেশনের স্বার্থেই একদম বৈধভাবে হয়েছে, কিন্তু ওই ইউনিয়নে যে রাজনীতি করছে বহু বছর, যে চিন্তা করছে যে ঢাকা 1 আসনে সে নির্বাচন করবে, তার ইউনিয়নটা চলে গেল ঢাকা 2-এ, সে তো প্রিপেয়ার না ওই এলাকায় ইলেকশন করার জন্য, কারণ তার দীর্ঘদিনের শ্রম হচ্ছে ঢাকা 1-এ, এখন তার বাড়ি ওই এলাকায় চলে গেছে বলে এখন তাকে নির্বাচন করতে হবে ওই 2 থেকে, এটা তো তার জন্য ডিফিকাল্ট। তো আপনি ডিলিমিটেশন যেভাবেই করেন এটা নিয়ে নানান আপত্তি হবে, মামলা হবে, অনেক কিছু হবে, তো এটা তো একটা লম্বা প্রক্রিয়া। তো নির্বাচন যখনই হোক সংবিধান অনুযায়ী ডিলিমিটেশনের কাজটা তো শুরু করা যায়, অন্তত এতে তো 3 থেকে 6 মাস সময় লাগবে। হ্যাঁ, তাহলে আপনি ডিলিমিটেশনের কাজগুলো করে ফেলেন। বিএনপির বক্তব্য তো এটাই যে ডিলিমিটেশন, কিন্তু আপনার সরকার তো নানান উদ্যোগ শুরু করেছে, নির্বাচন কমিশন এসব বিষয় নিয়ে কাজ শুরু করেছে। আপনার কাছে কি মনে হচ্ছে না যে নির্বাচন কমিশন, আমি যেটি দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন শুধু কাগজপত্র নিয়ে কথা বলতেছে, কাজ করতেছে, কিন্তু যেটি নির্বাচনকে এফেক্ট করে ডিলিমিটেশন, কারণ ধরেন যে রাজনীতি করে, কারণ ডিলিমিট করলে দেখা যাবে এলাকাবাসীরও এক ধরনের রিপার্ক হতে পারে। হ্যাঁ, এটা হওয়া স্বাভাবিক যে আপনি যে ইউনিয়নের আরেক সহজে যে মেনে নেবে বিষয়টা এরকম না। আরেক ইউনিয়নের দেন 2008 সালে যেটা আওয়ামী লীগের ফেভারে করা হয়েছিল, তখন জানেন যে একটা অস্বাভাবিক শাসন ছিল, সেনাবাহিনী ছিল শাসনে, তো সেই কারণে ওই রকম অর্থে রিপার্কেশন হয়নি। কিন্তু এখন তো পরিস্থিতি ভিন্ন, এখন সব মানুষ কথা বলছে, সব মানুষ কথা বলছে, আন্দোলনের একটা মৌসুম চলতেছে। মৌসুম ঠিক না, এক ধরনের মানুষের মৌলিক অধিকার এবং বাক স্বাধীনতা আছে। তো আপনি কি মনে করেন যে এটা আপনি 30 দিনে করে ফেলবেন, 15 দিনে করে ফেলবেন সারা দেশে? না, এটা তো মিনিমাম 6 মাস তো সময় লাগবে। তাহলে এই কাজটা বিএনপি চাই কাজটা শুরু করুক, শুরু করে এই কাজটা দ্রুত শেষ, এই কাজটা শেষ করেন, একটা অন্তত ঝামেলা শেষ হোক, অন্তত আসনগুলো নিশ্চিত। হ্যাঁ, আসনগুলো নিশ্চিত হোক। দেখেন ধরেন যে সারা দেশে 30-35টা আসন চেঞ্জ হলো, ধরেন মানে কথার কথা ধরতেছি যে বিএনপির একজন হেভিওয়েট নেতা উনি আছেন ক জেলার 1 নম্বর আসনে, আর হেভিওয়েট নেতা ক জেলার 2 নম্বর আসনে। এখন আসন পুনর্বিন্যাসের কারণে ক আর খয়ের মাঝখানে ওভারল্যাপিং হয়ে গেল, এখন একজন হেভিওয়েট নেতার আসন নাই হয়ে যাচ্ছে। তো এটাতে পার্টিতে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করবে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তো বিএনপির মতো বড় দলের মধ্যে সমস্যাটা আরো বেশি হবে। তো আপনি কি বিএনপি কি বিপদে ফেলতে চাচ্ছেন যে 11 টাওয়ারে আপনি ডিলিমিটেশন করবেন, বিএনপিতে একটা হসপোস্ট লাগবে? এটা তো ঠিক হচ্ছে না। এরকম চিন্তা থাকলে, আমি জানি না চিন্তা আছে কিনা, যে উদ্দেশ্যে এই গণ অভ্যুত্থান, যে রাজনৈতিক এক ধরনের শৃঙ্খলা ফেরানো, রাজনীতিতে এক ধরনের স্বস্তি শান্তি ফেরানো, তাহলে সেটি তো আরো বড় একটা বিশৃঙ্খলা তৈরি হবে। তাই এই কারণে যেটি আমি বলি যে নির্বাচন যখনই হোক তার অন্তত 5-6 মাস আগে, যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে অন্তত জুনের মধ্যে ডিলিমিটেশনের কাজটা সম্পূর্ণ করতে হবে। যিনি নির্বাচন করবেন এবং একটা স্বচ্ছ ভোটার তালিকাও তো প্রণয়ন করতে হবে। ভাই, যিনি নির্বাচন করবেন তার তো প্রস্তুতি লাগবে, এবং আসন ভিত্তিক ভোটারটাও তো আসন ভিত্তিক করে ফেলতে হবে। সব ভোটার আসন ভিত্তিক আছে, কিন্তু এই যে ডিলিমিট করলে ভোটারটাও তো আবার ভোটার এদিক সেদিক হবে। তো আপনি কোথায় ওয়ার্ক করবেন, কোথায় আপনি এখনই তো আপনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, কিভাবে নির্বাচনী প্রস্তুতি তো একটা দীর্ঘ প্রক্রিয়া, 1-2 বছর সময় লেগে যায়। যে আমি একটা এলাকা ধরে নির্বাচনী প্রচার করতেছি, ইলেকশনের তফসিল ঘোষণার 15-20 দিন আগে জানলাম যে ওই এলাকা আমার নাই। তো আপনি এটা তো আপনার জন্য একটা হার্ডল। তো আপনি এই সমস্যা দূর করার জন্য আমি মনে করি যে দ্রুত ডিলিমিটেশন করা দরকার। আর দ্বিতীয় যে আলাপটি আমরা শুরু করেছিলাম যেটি সেটা হচ্ছে নির্বাচনের তারিখ। নির্বাচনের তারিখ তো আসলে নির্বাচন কমিশন দিবে সংবিধান অনুযায়ী। কিন্তু আপনি তো জানেন যে এখন একটি অস্বাভাবিক পরিস্থিতি, একটি বিশেষ পরিস্থিতি, অস্বাভাবিক না, বিশেষ পরিস্থিতি। তো বিশেষ পরিস্থিতির কারণে আসলে সরকারকে ঠিক করতে হবে নির্বাচন কমিশন এবং সরকার মিলেই এটি ঠিক করতে হবে। এটি স্বাভাবিক, এটি সাধারণ পরিস্থিতি না, এটি বিশেষ পরিস্থিতি। যেহেতু সরকারকে ঠিক করতে হবে নির্বাচন আসলে কত তারিখে হবে। সরকার যদি বলে যে এটি ইলেকশন কমিশনের কাজ, তাহলে আমি মনে করব, আমি এটা ধরেই নিব যে সরকার আসলে এড়াচ্ছে। তো আজকে যেটি আসিফ নজরুল যেটি বললেন সেটি হচ্ছে যে সরকার এবং প্রধান উপদেষ্টা ঠিক একই বিন্দুতে আছে ডিসেম্বর থেকে জুন। আমি আসিফ নজরুলের বক্তব্যের খণ্ডন করব না, যে কথাটা বলবো যে এই যে সরকার এবং প্রধান উপদেষ্টা একই বিন্দুতে আছেন, এই অবিশ্বাসটা কিন্তু তারা যে নেই, এই অবিশ্বাসটা কিন্তু উপদেষ্টারাই তৈরি করেছিলেন। কারণ কৌতুক ছলে বলেন আর যেভাবে বলেন, একজন উপদেষ্টা বলছেন আমরা কি অনির্বাচিত, প্রশ্ন রাখছেন। একজন উপদেষ্টা বলছেন আমাদেরকে তো মানুষ 5 বছর চায়। তো ভাই, প্রধান উপদেষ্টা এবং আবার আরেকজন বলবার চেষ্টা করছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে সেটি ভোটের চেয়েও অনেক বেশি নির্বাচিত। হ্যাঁ, অনেক বেশি নির্বাচিত। তো যেটি বক্তব্য সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা উনি যেই লাইনে আছেন, উনি যেই স্ট্যান্ডে আছেন, বাকি উপদেষ্টারাও যদি একই স্ট্যান্ডে থাকতেন যে হ্যাঁ প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন
জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, মানে প্রধান উপদেষ্টা যদি প্রধান উপদেষ্টাকেই স্ট্যান্ডার্ড, হ্যাঁ, যে এর কোনো ব্যত্যয় হবে না, উপদেষ্টারা যদি মানে আশপাশ থেকে কোনো হুইস পার করে প্রধান উপদেষ্টার কোনো বক্তব্যকে খেলো করা যাবে না, ওনারা যদি বলতেন যে প্রধান উপদেষ্টার বক্তব্য চূড়ান্ত। এবং বিএনপি কিন্তু আমরা দেখেছি আজকে বৈঠকের পরে হয়তো দ্বিমত থাকতেই পারে, শতভাগ সহমত নাও পোষণ করতে পারেন, কিন্তু প্রধান উপদেষ্টার ব্যাপারে প্রফেসর ইউনূসের ব্যাপারে কিন্তু বিএনপির কোনো প্রকার নেতিবাচক মনোভাব এখনো পর্যন্ত নেই। প্রধান উপদেষ্টার বিষয়ে সরকারের নানান কিছু নিয়ে প্রশ্ন তুললেও, উপদেষ্টাদের বক্তব্য নিয়ে প্রশ্ন তুললেও বিএনপি এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রতি অশ্রদ্ধাও দেখায়নি, অসমর্থনও দেখায়নি, এবং কখনোই এবং তারা কিন্তু ভরসা রাখে যে প্রফেসর ইউনূসের হাত ধরেই সঠিক পথে ফিরবে। তাহলে যেটি দরকার সেটি হচ্ছে যে সরকারের বাকি যেই অঙ্গগুলো আছে এবং উপদেষ্টারা যারা আছেন তাদের সবার উচিত প্রধান উপদেষ্টার সঙ্গে একসুরে কথা বলা, যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে এর কোনো ব্যত্যয় হবে না। উনারা যত বেশি এলোমেলো বলবেন তত বেশি অবিশ্বাস তৈরি হবে। এবং প্রফেসর ইউনূসের যে উচ্চতা এবং যে তা তো নিশ্চয়ই ওনার ভাবমূর্তি গ্রহণযোগ্যতা সেটি আসলে প্রফেসর ইউনূসের কর্মকাণ্ডে না, অনেক আশপাশের লোকের কর্মকাণ্ডের কারণে জন্ম নিতে পারে। একটি আলোচনা তখন তৈরি হবে যে হয়তো প্রফেসর ইউনূস বেশি সময় থাকতে চান। আমি সাংবাদিক হিসাবে যতটুকু জানি এবং সরকারের সঙ্গে যতটুকু আলাপ, সেটি হচ্ছে যে দেখেন, ডক্টর ইউনূস কিন্তু স্পষ্ট করে চান যে নির্বাচন হয়ে যাক, উনি ওনার ক্ষমতায় থাকার দীর্ঘায়িত করার কোনো অভিলাষ নেই। দেখেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সম্প্রতি একটি বিবৃতি, একটি প্রেস রিলিজকে সংশোধন করা হয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে মিটিং এর পর। সেই বৈঠকে 3 জন ছিলেন, তার অন্তত 2 জন আমাকে ব্যক্তিগতভাবে নিশ্চিত করেছেন যে অধ্যাপক ইউনূস বলেছেন যে উনি চান নির্বাচনটা ডিসেম্বরে হয়ে যাক। উনি তাদেরকে বলেছেন, যদিও পরবর্তী সময়ে সেই সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথমে বলা হয়েছিল ডিসেম্বর, তারপর আবার ফিরে যাওয়া হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তো প্রফেসর ইউনূস তো চাচ্ছেন যে নির্বাচন ডিসেম্বর, উচ্চবিলাসী না, উনি আসলে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকতে চান। এরকম কোন নজির এরকম কোন লক্ষণ আমি ওনার মধ্যে দেখছি, এবং ওনার কথাবার্তায় কিন্তু এরকম কোন আলামত পাওয়া যাচ্ছে না যে ওনারা দীর্ঘ সময় থাকতে চান। দেখেন 1/11 ইতিহাস কিন্তু আমাদের সামনে আছে, তখন কিন্তু প্রধান উপদেষ্টা সহ সবার বক্তব্যের মধ্যে একটা সুর ছিল যে তারা দীর্ঘ সময় থাকতে চান। এবং প্রফেসর ইউনূস কিন্তু আরেকটি কথা বলেন, আশপাশ থেকে যে যাই বলুক না কেন, প্রফেসর ইউনূস কিন্তু একটি কথা বলেন যে এই রাজনীতিবিদদের মাধ্যমেই কিন্তু দেশকে সামনে এগিয়ে নিতে হবে, এবং এই রাজনীতিবিদদেরই কিন্তু শেষ পর্যন্ত দেশ পরিচালনা করতে হবে। সেই জায়গাটি কিন্তু উনি বারবার বলছেন, এবং এই কারণে কিন্তু উনি বলছেন যে রাজনীতিতে বেসিক সংস্কারটুকু করা জরুরি। আসলে রাজনীতির, আমি আপনাকে সূত্রের পরিচয় প্রকাশ না করে আমি একটা ব্রেকিং নিউজ দিয়ে যাই। সূত্রের পরিচয় প্রকাশ করছি না, সেটি হচ্ছে অধ্যাপক ইউনূস যেটি বলেছিলেন কিছুদিন যাবত যে ছোট সংস্কার চাইলে ডিসেম্বর, বড় সংস্কার চাইলে জুন। এবং এই ছোট এবং বড় সংস্কার কি, এটি নিয়ে তো বিএনপিরও জানার প্রশ্ন জানতে চাই, জনমনে এক ধরনের জিজ্ঞাসা যে ছোট এবং বড় সংস্কার আসলে কি। আমি আপনাকে একটু সরকারের একটি সূত্রের বরাত আপনি বলছি যে বড় সংস্কার বলতে আসলে বোঝানো হচ্ছে, প্রফেসর ইউনূস বোঝাচ্ছেন, সরকার আপনি জানেন যে একটি টাস্কফোর্স করেছে গভর্নরের নেতৃত্বে, যেটির আজকেও বৈঠক আছে, আজকে 16 তারিখ তো, আজকে বৈঠক আছে বিকালে। সেটি হচ্ছে বাংলাদেশ থেকে যে 10টি শিল্প গোষ্ঠী এবং শেখ হাসিনা পরিবার যে সম্পদ বিদেশে পাচার করেছে, তারা সেই সম্পদের পাচারকৃত সম্পদ নিয়ে কাজ করছে এই টাস্কফোর্স। ইতিমধ্যে তারা 2.5 লাখ থেকে, এটা রাফ এস্টিমেট, 2.5 লাখ থেকে 3 লাখ কোটি টাকা সম্পত্তির সন্ধান পেয়েছে এই 10 শিল্পগোষ্ঠী এবং শেখ হাসিনা পরিবার, 11টা এন্টিটি। এর মধ্যে শেখ হাসিনা পরিবারের পাচার করা সম্পত্তির পরিবার, শেখ হাসিনা পরিবার মানে ব্যক্তি শেখ হাসিনা, শুধু শেখ হাসিনা, তার ছেলে মেয়ে, এই তার ভাই ভাতিজা যারা আছে ফার্স্ট ব্লাড, তাদের পাচার করা সম্পদের পরিমাণ 30 থেকে 35 হাজার কোটি টাকা। তো আপনি আজকের কাগজ খেয়াল করে দেখবেন, সরকার আইনে সংশোধন আনছে, মানি লন্ডারিং আইনের, বিদেশ থেকে টাকা পাচারের যে এটার জন্য একটা অধ্যাদেশ আসতেছে। বড় সংস্কার বলতে সরকার আসলে চাচ্ছে যে এই 2.5-3 লাখ কোটি টাকা যেটি পাচার হয়েছে, এটি আসলে ফেরত আনা সম্ভব না, পৃথিবীর কোনো দেশই পারেনি পাচার করা টাকা। ধরেন আপনি বাংলাদেশ থেকে ইলিগালি টাকা পাচার করে লন্ডনে নিয়ে গেছেন, কিন্তু লন্ডনে তো ইলিগাল না, লন্ডনে তো কারেন্সি। কারণ আপনি এখান থেকে টাকা নিয়েছেন পানামা বা হুন্ডারাস বা কোমেন আইল্যান্ড বা বার্জিল আইল্যান্ড, যেখানে ট্যাক্স হেভেন, এখান থেকে আপনি ব্ল্যাক মানি নিয়ে গেছেন, ওইখানে আপনি নামমাত্র ট্যাক্স দিয়ে এটাকে সাদা করেছেন, সে সাদা টাকা নিয়ে গেছেন লন্ডনে। তো লন্ডন তো দেখবে যে আমি কেন টাকা ফেরত দিব, আমার এখানে তো বৈধভাবে এসেছে। তো সরকার চাচ্ছে যে অন্তত এক্সাম্পল হিসাবে 500,000 কোটি টাকাও ওনারা ফেরত আনতে চান। এটাই বড় সংস্কার, যে ওনারা শুরু করে দিয়ে দিতে চান যে 500,000 কোটি টাকা অন্তত না, এদেরকে অ্যাকাউন্টেবল করা এবং কিছু টাকা ফেরত আনা, যে নইলে সারা জীবন প্রশ্ন থাকবে ডক্টর ইউনূস ক্ষমতায় এসে কি করেছিলেন,
মানে ওনার এই ধরনের একটি আগ্রহ আছে যে ডক্টর ইউনূস সরকার আসলে কি করেছিল। তখন ডক্টর ইউনূস সরকার ইতিহাসের কাছে জবাব দিতে পারবে যে এইরকম লেভেলে ম্যাসিভ লেভেলে পাচার হয়েছিল, তারা পাচারের টাকাটা ফেরত আনা শুরু করেছিলেন, একাংশ হলেও এনেছেন। এখন দেখেন সাইদ ভাই 3 লাখ কোটি টাকার মধ্যে আমি মনে করি 3000 কোটি টাকা আনাও ডিফিকাল্ট, খুবই কঠিন। এটা খুবই কঠিন কাজ। যদি শুরু করা যায় সেটি হবে নজির। হ্যাঁ, যদি আপনি 500 কোটি টাকা বা 1000 কোটি টাকা আনতে পারেন, তাহলে এটা সংখ্যায় হতে 1% না, কিন্তু এটা একটা বিরাট বড় নৈতিক জয় এবং এক্সাম্পল যে এই লোকেরা পাচার করেছিল, এদের পাচারের টাকা ফেরত এসেছে, এরা চোর। এদের আপনি স্থায়ীভাবে চোর সার্টিফিকেট দিবেন যে এরা চোর, এরা দেশের সম্পদ লুণ্ঠনকারী। ডক্টর ইউনূস সরকার চাচ্ছেন যে এই বড় সংস্কার বলতে এইটি। জি, ধন্যবাদ রাজীব আহমেদ। আরেকটি বিষয় আজকে গতকালকে এবং আজকে রাজনৈতিক মাঠে এবং সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের আলোচনা, নেতিবাচক আছে, ইতিবাচক আছে, আবার নানামুখী আলোচনার ডালপালা গজানো শুরু করেছে। সেটি হচ্ছে, আপনি জানেন এবং আপনি নিজেও কাগজে দেখেছেন যে লন্ডনে চিকিৎসারত বেগম খালেদা জিয়া এবং লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে জামায়াতে ইসলামের আমির এবং নায়েবে আমির এই দুইজন সাক্ষাৎ করেছেন এবং এটি বেশ ফলাও করে গণমাধ্যমগুলো প্রচার করছে। এখানে ইতিবাচক এবং নেতিবাচক নানান ধরনের আলোচনা আছে। একজন সংবাদকর্মী হিসেবে একেবারে শূন্য রেখায় দাঁড়িয়ে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? যদিও 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু এই জামাত এবং বিএনপিকে দেখেছি রাজনৈতিক মাঠে মুখোমুখি অবস্থান নিতে। এর আগে গত 22 বছর ধরে কিন্তু এই বিএনপির সাথে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাঠে সরব থাকতে দেখেছি জামাতকে। এরপরে তাদের মধ্যে এক ধরনের সম্পর্কের টানপেরন শেষ হয়ে গেছে, এটি বলবো না, সম্পর্কের টানপেরন। অনেকে বলবার চেষ্টা করেছেন এটি রাজনৈতিক শিষ্টাচার, আবার অনেকে বলবার চেষ্টা করেছেন এটি রাজনৈতিক কৌশল। আপনি শূন্যরেখায় দাঁড়িয়ে এটিকে কিভাবে বলেন? দেখেন, অনেকেই বলেন যে বিএনপি, জামায়াত এবং এনসিপি এই যে তিনটা পক্ষ এরা অভ্যুত্থানের পর পরস্পরের বিরুদ্ধে অনেক বেশি পলিটিক্স করছে, পরস্পরের শত্রুতে পরিণত হয়েছে। আমি মনে করি শত্রু ঠিক না, না, আমি একটা কথা বলি যে আমি মনে করি এইটাই সেরা রাজনীতি। আপনি আমার সঙ্গে একমত না হতে পারেন। আমি বলি 5 আগস্টের পরে যে বিএনপি, জামায়াত এবং এনসিপি একসঙ্গে থাকতো, এটা তাদের অস্তিত্ব সংকট তৈরি করতো। নো অপোজিশন থাকতো না দেশে, কোনো নো অপোজিশন। হ্যাঁ, সবাই এক সুরে কথা বলতো, একটা অস্তিত্ব সংকট তৈরি হতো, রাজনীতির ক্ষতি হতো। এখন দেখেন বিএনপির নেতাকর্মী কোথাও যদি কিছু একটা করে, সাথে সাথে জামায়াতের লোকজন এটা প্রোটেস্ট করে। জামায়াতের কেউ কিছু একটা করলে ব্যাংক ট্যাঙ্ক রিলেটেড, বিএনপি এটাকে প্রচার করতেছে। এনসিপির কিছু করলে বিএনপি জামাত মিলে প্রচার করতেছে, আবার এনসিপিও বিএনপি জামাতেরটা প্রচার করতেছে। সবাই যে সবার দুষ্কর্ম প্রচার করছে, এটি একটি ভালো জিনিস, 1 নাম্বার। এটি এক ধরনের প্রতিযোগিতা, একটা প্রতিযোগিতা এবং রাজনৈতিক প্রতিযোগিতা, ভালো জিনিস 1 নাম্বার। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, একটা কথা বলা উচিত হবে কিনা, সেটা হচ্ছে বিএনপি, জামায়াত এবং এনসিপি এই যে তারা যে আলাদা, এই আলাদা হওয়ার কারণেই রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, শেখ হাসিনা অপ্রাসঙ্গিক। এরা সবাই যদি একসঙ্গে থাকতো, পরস্পরের সমালোচনা করতো না, আলোচনা করতো না, তাহলে কি হতো? সবাই সারাদিন মিলে শেখ হাসিনার বিষয়ে বলতে হতো, প্রতিযোগিতাও থাকতো না। তাহলে শেখ হাসিনা জনমানুষের কাছে প্রাসঙ্গিক থাকতো। যেমন ধরেন একটা বিষয়, বিএনপি সংসদে ছিল না, জামায়াত সংসদে ছিল না, সংসদে ছিল কি জাতীয় পার্টি আর আওয়ামী লীগ রাজনীতিতে। তো তারা তো সরকারি দল এবং বিরোধী দল, পরস্পরের সমালোচনা তো করতে পারতো না, কারণ যতই সরকারি দল বিরোধী দল হোক, পর্দার আড়ালে তো মালিক ভৃত্যের সম্পর্ক। তো কি করবে? তো তাদের সারাদিন আলোচনা করতে হতো বিএনপি আর জামাতকে নিয়ে, বিএনপিকে 90%, জামাতকে নিয়ে 10%। প্রধানমন্ত্রী থেকে, তৎকালীন প্রধানমন্ত্রী নেতা যারা আছেন, তার অপোজিশন হচ্ছে জাতীয় পার্টি, কিন্তু বক্তৃতা শুরু করতো জিয়াউর রহমান থেকে শুরু করে একদম জামায়াত পর্যন্ত, জাতীয় পার্টি তাই করতে হইতো। এই কারণে যেটি হয়েছে যে সংসদে 10 বছর না থাকার পরেও বৈধ বিরোধী দল বাংলাদেশের রাজনীতিতে একেবারে প্রভাবশালী প্রাসঙ্গিক হয়ে রয়েছে, বৈধ বিরোধী দল হচ্ছে বিএনপি না থাকার পরেও। এখন যদি এরা সবাই একসঙ্গে থাকতো, জামাত, বিএনপি, এনসিপি, তাহলে যেটি হতো আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখতে হইতো রাজনীতি। এখানে রাজীব আহমেদ বিষয়টি ওরকম না, আমি আসছি। তারা কিন্তু বাইরে থাকুক, পরস্পর নিজস্ব ন্যারেটিভ নিয়ে রাজনীতি করবে, এটি আমাদেরও কামনা, আমাদেরও প্রত্যাশা। রাজনীতি, ডেমোক্রেসি তো এটি, কিন্তু এখানে ঘটনা হচ্ছে যে তাদের এই সাক্ষাৎ ঘিরে নানা এক হলেই, এরা যদি এক প্ল্যাটফর্মে থাকে, এক হলেই অস্তিত্ব সংকটে পড়বে। সবার যখন আলাদা আলাদা ভিশন থাকবে, আলাদা আলাদা ন্যারেটিভ থাকবে, আলাদা আলাদা আদর্শ থাকবে, সবার জন্যই সেটা নিরাপদ এবং সবার অস্তিত্ব টিকে থাকবে। দেখেন আওয়ামী লীগের সঙ্গে যারা অ্যালাইন হয়েছিল, এরা কিন্তু রাজনীতি হারিয়ে গেছে, শেষ, আর পলিটিক্সে ম্যাটার করে না, কারণ নিজস্ব আদর্শ সব হারিয়ে নাই,
আওয়ামী লীগ যা বলেছে তার সঙ্গে চলেছে, হারিয়ে গেছে। জামায়াত এবং এনসিপি যদি বিএনপির সঙ্গে একই সুরে চলে তাহলে ছোট দল বড় দলে বিলীন হয়ে যায়, এরা আলাদা আছে, এটা একটি ভালো জিনিস। এরপর আরেকটি বিষয়, এই আলাদা থাকার মধ্যে যে আপনি আসলে কতখানি শত্রুতা করবেন, গণতন্ত্রে শত্রুতার মধ্যেও একটা গণতন্ত্র শত্রুতা না তো প্রতিপক্ষ হতে হ্যাঁ পারে, প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতার মধ্যেও একটা শিষ্টাচার থাকা দরকার। শত্রুতা তো আওয়ামী লীগ করেছে। জি জি, একটা শিষ্টাচার থাকা দরকার। বেগম খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমিরের বৈঠককে আমি সেই শিষ্টাচারের অংশ হিসেবে দেখি। জামায়াতের আমির গত 4 এপ্রিল উনি ইউরোপ সফরে গিয়েছিলেন, তারপর উনি লন্ডনে গিয়েছিলেন, লন্ডন থেকে ফেরার আগের দিন, যে উনি 13 এপ্রিল ফিরেছেন, 14 এপ্রিল দেশে এসেছেন, ফেরার দিন উনি বেগম খালেদা জিয়ার সঙ্গে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, এবং ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও গিয়েছিলেন সেখানে। তো যতদূর ওইখানে জানা যাচ্ছে যে আসলে ওইখানে তারা যে আলাপটি করেছেন এরকম না যে তাদের জোট হয়ে যাচ্ছে, এবং তারা জোট হচ্ছে না, এবং জোট হচ্ছে না, এটাই আলাপ। পরস্পর রাজনীতি করবে, যে যার রাজনীতি করবে, এবং যে যার রাজনীতি করতে গিয়ে কাদা ছোড়াছড়ির যেন বেশি পর্যায়ে না যায়, এরকম কিছু আলাপ হয়তো হয়েছে, হয়তো, অথবা যেটি হয়েছে যে এটি সম্পূর্ণ একটি সৌজন্য সাক্ষাৎ, ম্যাডামকে দেখতে যাওয়া। আপনার মনে আছে 6 আগস্ট বেগম খালেদা জিয়া মুক্ত হওয়ার পর জামায়াতের নেতারা কিন্তু তাৎক্ষণিকভাবে বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন। বেগম খালেদা জিয়া 22 বছর তাদের জোট নেত্রী ছিলেন। আবার আরেকটি যেটি ভালো দিক সেটি হচ্ছে, দেখেন এনসিপি বা জামায়াত বা অন্য যে সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে, তারা বিএনপি বা তারেক রহমান বা বিএনপি নেতাকর্মীদের সমালোচনা করলেও সবাই কিন্তু খালেদা জিয়ার বিষয়ে সবাই কিন্তু সহানুভূতিশীল। খালেদা জিয়ার বিষয়ে সবাই কিন্তু, মানে খালেদা জিয়া একটি জাতীয় ঐক্যের প্রতীক। খালেদা জিয়া আসলেই ফেসিবাদ বিরোধী আন্দোলন বলেন আর যাই বলেন, খালেদা জিয়া আসলেই ঐক্যের প্রতীক। তো ওনার প্রতি যেহেতু সবাই শ্রদ্ধা রাখেন, আমার কাছে মনে হচ্ছে যে এই বৈঠকটি তারই একটি বহিঃপ্রকাশ, যে বেগম খালেদা জিয়াকে তাহলে রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনাকে শ্রদ্ধা করেন সবাই, সেই জায়গা থেকে আসলে জামাত গিয়েছিল। দেখেন জামায়াত বা এনসিপি নেতারাই দেখেন যে নানান কথা বলে, বা জামায়াতের নেতারা নানান কথা বলে, কেউ কিন্তু ব্যক্তি বেগম খালেদা জিয়াকে নিয়ে বা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কেউ কিন্তু এক শব্দ বলে না। সবাই কিন্তু, যেমন এনসিপির একটা বয়ান দেখবেন, যাই কিছু বলবেন যে তারেক রহমান বিষয়ে তারা কিন্তু নানান সমালোচনা করে, কিন্তু বেগম খালেদা জিয়ার বিষয়ে তারা বলে বাংলাদেশের মেরুদণ্ড বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের প্রতীক। হ্যাঁ, গণতন্ত্রের প্রতীক। জামায়াতের মধ্যে ওই জিনিসটা আছে যে বেগম খালেদা জিয়ার বিষয়ে কোনো রকম কোনো সমালোচনা তাদের মধ্যে নেই। তার মানে এটি নিখাদ একটি রাজনৈতিক শিষ্টাচার, অথবা একটি বার্তাও হতে পারে। আবার একটা বিষয় হচ্ছে, রাজনীতিতে শেষ বলেও কিছু নেই। আর একটা বিষয় হচ্ছে, no game is last game in politics। হ্যাঁ, এবং আবার রাজনীতিতে কোনো কিছুই নিষ্ফল না। রাজনীতিতে দুইজন পলিটিক্যাল লিডারের জানাজাতে দেখা হওয়া রাজনীতি, রাজনীতিবিদের জানাজাও রাজনীতি। তার মানে হচ্ছে যে বেগম খালেদা আমাদের অপেক্ষা করতে হবে এই বৈঠকের ফল কি হয়। বেগম খালেদা জিয়ার সাথে যে সৌজন্য সাক্ষাৎ, এটি আসলে রাজনৈতিক শিষ্টাচার, এবং এটি আসলে ফল কি হবে যে এটি হওয়া উচিত, যাই হোক। এবং আমার কথা হচ্ছে যে নেতার প্রতি নেতার যদি সৌজন্যতা বোধ বা শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে আসলে গণতন্ত্রে না। দেখেন সাইদ ভাই, আমরা আসলে চাচ্ছি কি, আমরা কি চাই? আমরা চাই যে ডিসেম্বরে হোক আর জুনে হোক, যখনই হোক একটি সুষ্ঠু নির্বাচন হবে, যে জিতবে সে, এবং প্রত্যেকটি দলের প্রতি না ভাই, যে জিতবে সে সরকার গঠন করবে, যে হারবে তার মন খারাপ হবে, কিন্তু মন খারাপ নিয়েও সে সরকারকে বলবে যে তুমি জয়ী হয়েছে, তোমাকে অভিনন্দন, তুমি সরকার গঠন করো, তোমাকে আমি ছাড়বো না। তার বাণী হচ্ছে দিন শেষে পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ যেভাবেই হোক না কেন, সব আলোচনা সমালোচনার মধ্য দিয়ে যেন গণতন্ত্র বিজয়ী হয়। আপনি জয়ী দলকে অভিনন্দন জানাবেন এবং একই সঙ্গে বার্তা দেবেন, তোমাকে আমি ছাড়বো না, আমি অপোজিশন হিসেবে তোমার সর্বোচ্চ সমালোচনার বিরোধিতা করব, এবং যারা হেরে যাবেন তারাও বলবেন যে আসলে গণতন্ত্র জিতে গেল, এবং মুখ দেখা দেখি বন্ধ হবে না। এটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ রাজীব আহমেদ। সময় থাকলে আরো আলোচনা করতাম, সময় স্বল্পতার কারণে আজকে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি পক্ষ প্রতিপক্ষ যুদ্ধ, বাকযুদ্ধ, রাজনৈতিক মাঠের যুদ্ধ, এটি আসলে গণতন্ত্র। এটি কাম্য ছিল। গত প্রায় দেড় যুগের মতো সময় বাংলাদেশে এটি ছিল না, এবং আমাদের সমাজ বা বিশেষ করে রাজনৈতিক সমাজ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, যেই কারণে আসলে বাংলাদেশ থেকে রাজনীতি বা গণতন্ত্র নির্বাসিত হয়েছিল। 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, যে রক্ত, সে রক্তের উপর দিয়ে আবারও সেই গণতন্ত্রের যে সুবাতাস প্রবাহিত হওয়া শুরু করেছে। আমরা বিশ্বাস করি এ বাতাস দিক থেকে দিকে ছড়িয়ে পড়বে। সমগ্র বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার নিয়ে এক সুরে কথা বলবে, একই সাথে হাসবে। আমরা বাংলাদেশ এগিয়ে যাব, বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবো সগৌরবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা।